আপনারা ইতিমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে পোর্টাল মোবাইলে আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন পাকিস্তান কীভাবে 4-5টা ড্রোন আবার ভারতবর্ষে পাঠানোর চেষ্টা করেছিল সাম্প্রতিককালে, এবং তার প্রত্যুত্তরে ভারত কিন্তু সাথে সাথে সেগুলো সবগুলোকেই আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। এবং ঠিক সক্ষমের পরেই ভারতবর্ষ কিন্তু সাথে সাথে তাদের আর্টিলারি যে ফায়ার সাথে সাথে সেটা করে তাদের যা যা কাউন্টার করা করে দিয়েছে। কিন্তু পাকিস্তান এর এটা কি কি জন্য করছে এবং এর প্রত্যুত্তরে ভারত কি তবে একটা অপারেশন সিঁদুর 2.0 করতে চলেছে, নাকি ভারতবর্ষ কি স্টেপ নিতে চলেছে আজকে সেটা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। যেমন ধরুন পাকিস্তান কিন্তু একটা ফিউচারিস্টিক ওয়ারের দিকে যেতে চাইছে। তারা সেই প্রস্তুতি কিন্তু সেই লেভেলে নিচ্ছে, অর্থাৎ তারা কিন্তু ড্রোন এবং প্লাস রোবোটিক ওয়ারের দিকে যেতে চাইছে। তারা তুর্কির সাথে ইতিমধ্যে কথা বলে নিয়েছে, কারণ জানেন যে অপারেশন সিঁদুর চলাকালীন তারা কিন্তু তুর্কির ড্রোনগুলোকে ইউজ করেছিল, এবং তারা এবারও ওই ছোট ছোট 4-5টা ড্রোনকে পাঠাচ্ছে। তাদের বিভিন্ন রকম কারণ আছে। তার কারণ হচ্ছে 4-5টা ড্রোন তারা পাঠিয়ে তারা স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করছেন, ভারতবর্ষ কতটা অব্দি ড্রোন আসার সাথে সাথে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম তাদেরকে ডিটেক্ট করছে এবং তাদেরকে কোথায় গিয়ে মারছে। এটা হচ্ছে একটা প্রথম কারণ পাকিস্তান কিন্তু করছে। এরপরে ধরুন আরও 4-5টা ড্রোন যে জায়গাটা পাঠাচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্র করে ভারতবর্ষ বিভিন্ন রকম সেনা সেখানে মোতায়েন করে দিতে হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের অ্যাবসলিউট যে ম্যান পাওয়ার সেখানে কিন্তু ডিপ্লয় করে দিতে হচ্ছে। যার ফলে যদি পাকিস্তান অন্য কোনো প্রান্তে, ধরুন একটা প্রান্ত থেকে 4-5টা ড্রোন পাঠানোর পর অন্য কোনো প্রান্তে যদি অ্যাটাক করে, তাহলে তার প্রস্তুতি কতটা থাকছে সেইটাও কিন্তু পাকিস্তান মেপে রাখছে। এরকম ছোট ছোট জিনিসে কিন্তু ফিউচারিস্টিক ওয়ারের দিকে পাকিস্তান যেতে চাইছে, যার জন্য এই ছোট ছোট 4-5টা ড্রোন তারা পাঠিয়ে জাস্ট টেস্টিং করছে, কারণ তারাও জানতো এই 4-5টা ড্রোন পাঠিয়ে ভারতবর্ষে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু এই 4-5টা ড্রোন পাঠানো তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ওয়ারের যে স্ট্র্যাটেজি, ভারতবর্ষর এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় লাগানো এবং কোথায় কি ডিটেক্ট করছে, এবং তার পরবর্তীকালে যদি রোবোটিক ওয়ারের দিকে যেতে হয়। কারণ দেখুন, আজ থেকে 10-15 বছর পরে কিন্তু আগেকার দিনে যা যুদ্ধ হতো ঢাল তরোয়াল নিয়ে, এখন কিন্তু সেটা হয় না। এখন আস্তে আস্তে করে কিন্তু ড্রোনে শিফটেড হচ্ছে। এবার ড্রোন থেকে পরবর্তীকালে কিন্তু এটা রোবোটিক ওয়ারের দিকে শিফট হবে, অর্থাৎ এক দেশ আরেক দেশকে রোবট পাঠিয়ে কিন্তু যুদ্ধের মীমাংসা করবে। ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম কতটা দূরে ডিটেক্ট করছে সেটাও কিন্তু পাকিস্তান বুঝতে চাইছে। যদিও পাকিস্তানে এতটা ক্ষমতা নেই বোঝার, এটা মূলত তুরস্ক বা পাকিস্তানের যে পার্শ্ববর্তী বন্ধুত্ব যে দেশগুলো আছে সেই দেশগুলো বুঝতে চাইছে, যার ফলে তারা যাতে ভারতবর্ষকে কাউন্টার করতে পারে। এরপরে এইগুলো যখন চলছে তার ঠিক মাঝে কিন্তু ভারতবর্ষ কাউন্টার কি করতে পারে। ভারতবর্ষ যেগুলো কাউন্টার করতে পারে তার মধ্যে ধরুন চুপচাপ বসে থাকলো এবং বসে থাকার পর একটা রিটেলিয়েশন করলো, অপারেশন সিঁদুর 2.0 করে দিল। কিন্তু অপারেশন সিঁদুর 2.0 করার এখনো অবধি কোনো প্রয়োজনীয়তা নেই ভারতবর্ষের মাটিতে, কারণ এই ছুঁচো মারার জন্য বেকার ভারতবর্ষ ছুঁচো মেরে হাত বন্ধ করবে না। এই ছোট ছোট 4-5টা ড্রোন ওখানেই ওদের মেরে শেষ করে দিয়েছে, তার ফলে কোনো দরকার নেই ভারতবর্ষে কাউন্টার কোনো অ্যাটাকে যাবার। অথবা ভারতবর্ষ অ্যাগ্রেসিভনেস ভাবে তো এটা দেখাতেই পারে। কিন্তু ধরুন আমি যদি আসিম মুনিরের কথাটাকে ধরি, আসিম মুনির সাম্প্রতিককালে আমেরিকায় গেছিল এবং সেখানে তাদের পাকিস্তানপন্থী কিছু লোকজনের সামনে একটা কনক্লেভে তিনি বক্তৃতা থেকে বলেছেন যে পাকিস্তান হচ্ছে একটি ট্রাক আর ভারতবর্ষ হচ্ছে একটি মার্সিডিজ। 15-20 বছর পুরনো একটা ট্রাক পাকিস্তান, আর ভারতবর্ষ একটা অত্যাধুনিক মার্সিডিজ বেঞ্চ। এবারে আপনার একটা জিনিস ভাবুন, যেখানে এই ট্রাক কে সাথে মার্সিডিজ কোনো দিনই ধাক্কায় জড়াবে না, তার কারণ হচ্ছে ওই 15-20 বছর পুরনো ট্রাক সেটা কদিন বাদে এমনিতেই বাতিলের খাতায় চলে যাবে। আর যেখানে কোটি টাকা একটা মার্সিডিজ বেঞ্চ, সে কোনোদিনই কিন্তু ট্রাকের সাথে লড়তে চাইবে না। তাহলে সে কি করতে পারে? সেই কিন্তু মার্সিডিজ বেঞ্চ, যদি আসিম মুনিরের কথাটাকেই ধরে নিই, যে সেই আসিম মুনিরের কথা অনুযায়ী মার্সিডিজ বেঞ্চ যে 1.5 কোটি টাকা দিয়ে কিনতে পারে, সে সাইডে কিন্তু আরও ছোট ছোট বেশ কিছু লরিও কিনে রাখতে পারে। সেই লরিগুলো হচ্ছে ধরে নিন তালিবান, তালিবান যেটা আফগানিস্তানের আর্মি আপনারা জানেন পাকিস্তানে বসবাস করে, খাইবার পাখতুনখোয়া এবং ওই পার্শ্ববর্তী এলাকাগুলো। তাছাড়া আছে বালুচিস্তান লিবারেশন আর্মি, এছাড়াও তো আছে ইরানের বিভিন্ন রকম এখন ফোর্স যেটা নতুনভাবে উঠে আসছে। এই ইরানে কিন্তু এখন মারাত্মক পরিমাণে অ্যান্টি ইসলামিক একটা হাওয়া উঠছে।
যে হাওয়াটা আপনারা জানেন যে যে হাওয়াতে তারা পরিষ্কারভাবে ইসলামের যে একদম র্যাডিকালাইজেশন, যে ইসলামটাকে তৈরি করতে হয়েছে ইরান, সেটাকে সরিয়ে দিয়ে এখন তারা চাইছে একটি তাদের পার্শ্বিক যেটা ছিল সেই পার্শ্বিকটাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা। এইবারে এখন এইরকম একটা পজিশন যখন ইরানেও একটা অ্যান্টি মুসলিম হাওয়া উঠছে, ইরানের পার্শ্ববর্তী রাজ্য যে দেশ যেহেতু পাকিস্তান, সেহেতু পাকিস্তানও যে কোনো মুহূর্তে উঠতে পারে। তাই পাকিস্তান এখন ঘরে বাইরে চাপে পড়ার আগে পাকিস্তান এখন এই অ্যাটাকিংগুলোর দিকে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান এখন চাইছে কিন্তু যে করে হোক একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে পাকিস্তানকে একটা ইউনাইটেড রাখা। তার মধ্যেখানে ভারতবর্ষ যদি সত্যি সত্যি আসিম মুনিরের কথা অনুযায়ী যদি মার্সিডিজ বেঞ্জ হয়, তাহলে সে কিন্তু আরও ছোটো ছোটো কিছু লরি কিন্তু রেডি রেখেছে তার হাতে নিশ্চয়ই। তাদের মধ্যে তো বললাম বালুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিক তালিবান পাকিস্তান, তারপরে ধরুন তাদের যে ক্যাপ্টেন ছিলেন ইমরান খান, যাকে জেলবন্দি করেছেন, তার যারা ফলোয়ার আছে, রাজনৈতিক ফলোয়ার, তারা, এরপরে তাছাড়াও ধরুন মিলিটারি যারা সেকেন্ড ইন কমান্ড এখন আছেন, বর্তমানে ফার্স্ট ইন কমান্ড, তারপরে নেক্সট যে লেভেলটা সেকেন্ড ইন কমান্ড, তাদেরকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যদি হাতে নিয়ে নেন, তাহলেও কিন্তু সেই মার্সিডিজ বেঞ্চের ছোটো ছোটো লরি দিয়ে মার্সিডিজ বেঞ্চ নিজে কিছু করবে না, নিজে তাকে টাচ করবে না, কিন্তু সেই ছোট ছোট লরিগুলো দিয়ে একটা কিন্তু বড় লরিকে অনায়াসে ফেলে দিতে পারবে। সেইটা কিন্তু বোঝা উচিত আসিম মুনিরের। যাই হোক, এছাড়াও আরও অনেক ছোটোখাটো খুঁটিনাটি বিশ্লেষণ আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটে চলছে, আমরা সেগুলো নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।